প্রিয় দর্শক, মেট্রো সেম টু দ্য পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সামির হোসেন। দর্শক, আপনারা জানেন দেশে অতি সম্প্রতি একটি অভ্যুত্থান হয়েছে, সেখানে সরকারের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের আগে পরে কিংবা আগের সময়গুলোতে যদি আমরা বলি, বাংলাদেশ নিয়ে কিন্তু আন্তর্জাতিক মহলের একটি চর্চার বিষয়ে পরিণত হয়েছিল বাংলাদেশ। আমেরিকা কিংবা চীন, ভারত, ইউরোপ সবগুলো দেশের চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশ। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশ নিয়ে বিদেশিরা কি ভাবছে। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন এম হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত। আপনাকে স্বাগত। ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে রয়েছেন ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনাদের দুজনকেই স্বাগত। আমাদের শিরোনামটা আপনি শুনলেন। আমি প্রথমে আপনাকে দিয়ে শুরু করতে চাই, এম হুমায়ুন কবির। বিদেশিরা বাংলাদেশ নিয়ে কি ভাবছে? আমরা যদি দেখি যে ভারতের কথাই যদি আমরা বলি, ভারতের মিডিয়া, বিশেষ করে এই সরকারের পতনের পরে ভারতের মিডিয়াগুলো কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সংবাদ তারা সামনে নিয়ে আসছে। এর মধ্যে সাম্প্রদায়িক একটা উস্কানির বিষয় কিন্তু আমরা লক্ষ্য করেছি। শুধুমাত্র মিডিয়া নয়, আমরা দেখেছি যে ভারতের দায়িত্বশীল মন্ত্রীরা কিংবা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলেছেন। এবং বিগত যে সরকারটি ছিল সেই সরকারের সময় ভারতের একটা অবস্থান ছিল এই সরকারের প্রতি। সরকারের পতন হয়েছে, সে বিষয় নিয়ে তারা হয়তোবা বিভিন্ন বিষয় চিন্তা করতে পারেন। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে আমাদের যিনি পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, তার সঙ্গে ভারতের পররাষ্ট্র যিনি মন্ত্রী রয়েছেন তার সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে দ্বিপাক্ষিক সম্পর্কের উপর জোর দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে বিদ্যমান যে সরকার তার সঙ্গে তারা কাজ করতে আগ্রহী। এই সার্বিক বিষয়গুলো কিংবা অপপ্রচার, এই বিষয়গুলো নিয়ে আপনি সম্পর্কের জায়গাটা কোথায় দেখতে পান? ধন্যবাদ আপনাকে। আপনি শুধু ভারতে আটকে যাবেন কেন? আমরা সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু প্রতিবেশী হিসেবে আমরা শুরু করলাম, অন্যদিকেও আমরা যাব। ভারতের ক্ষেত্রে যেটা হয়েছে, বিভিন্ন স্তরে সম্পর্কের পর্যালোচনা হচ্ছে। সরকারি পর্যায়ে যেটা যদি বলেন, এখানে আমাদের এখানে ইন্টারিম গভর্নমেন্ট হওয়ার সাথে সাথে কিন্তু ওই দিনই ভারতের প্রধানমন্ত্রী আমাদের সরকারের প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়েছেন এবং সেখানে তিনি দুটো বিষয়ে, একটা অভিনন্দন জানিয়েছেন, দ্বিতীয় লাইনে বলেছেন যে তাদের কনসার্ন যেটা আছে যে এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়টা তারা তুলে এনেছেন। এরপরে ধরেন তার আগের দিন, দুদিন আগে, কিন্তু তারা নিরাপত্তার বিষয়টা একদম রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থেকে যেভাবে প্রচার করে বলে, সেই বাস্তবতা কি বাংলাদেশে আছে? সেটা তাদের ধারণার কথা বলছি আমরা। তার দুদিন আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় রাজ্যসভায় যারা সর্বদলীয় সদস্য আছেন তাদেরকে ব্রিফ করেছেন। ওখানে কিন্তু তিনি বলেছেন এবং সে একটা কথা বলেছেন যে বাংলাদেশ সরকারের সাথে আমাদের যোগাযোগ আছে, আমরা অবস্থা পর্যবেক্ষণ করছি। কিন্তু যেটা বলেননি উনি যে এই সরকারটা কি প্রেক্ষাপটে এসছে, এখানে তার আগে যে সহিংসতা হয়েছে তারই ফসল হিসাবে এই সরকার এসছে, সেই কথাগুলো তিনি বলেননি। তো সেটা 6 তারিখের কথা। 8 তারিখে নতুন সরকার হওয়ার পরে অভিনন্দন এবং সংখ্যালঘুদের নিয়ে তাদের যে চিন্তা সেটার প্রকাশ, এটা সরকারি পর্যায়ে বলছি। পরবর্তীতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে নিউ ইয়র্কে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার আলাপ আলোচনার মধ্য দিয়ে সরকারের সাথে কাজ করবার একটা মোডাস অপারেন্ডি তারা খুঁজবার চেষ্টা করছে, এটা সরকারি পর্যায়ে। এবার যদি আপনি নিচে আসেন তাহলে দেখবেন এখানে মিডিয়াতে যদি আমি যাই, মিডিয়া, সেটা আপনি ট্রেডিশনাল মিডিয়া বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, এরা কিন্তু বাংলাদেশ নিয়ে একটা অপপ্রচারে লিপ্ত হয়েছে। সেখানে অনেকগুলো উপাদান তারা প্রথমে বলেছে এটা সামরিক অভ্যুত্থান, সামরিক বাহিনী ক্ষমতা নিয়েছে, তারা অন্য একটা সরকারকে সামনে রেখেছে। আমেরিকার প্ল্যান এরকম কিছু কিন্তু এগুলি আসছে, এরপরে আমি আসছি সেটাতে। দ্বিতীয় দিন তারা বলেছে এটাকে আইএসআই, পাকিস্তানের ষড়যন্ত্রের অংশ, চীনের ষড়যন্ত্রের অংশ। তারপরে বলেছে এটা তালেবান হয়ে যাচ্ছে। তারপরে বলেছে যে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সিএর ষড়যন্ত্র। এটা মিডিয়ার মোটামুটি, এবং এর সাথে সাথে কিন্তু ম্যাসিভ স্কেলে আপনি বলতে পারেন মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ক্যাম্পেইন হয়েছে। আরেকটা লেয়ার আছে, সেটা হচ্ছে থিঙ্ক ট্যাঙ্ক পর্যায়ে যারা গবেষণা করেন, বাংলাদেশ নিয়ে ভাবেন, বিভিন্ন এগুলো নিয়ে আলাপ আলোচনা করেন, তাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখেছি। তারা বলছেন, এক গ্রুপ বলছেন যে না, এটা একটা বাংলাদেশের নতুন বাস্তবতা, এখানে গণ অভ্যুত্থান হয়েছে এবং তারই ফলে এটা এই সরকারটা এসছে। আরেক দল বলেছে না, এখানে একটা ষড়যন্ত্রের অংশ হিসাবে এসছে। তবে যেই বিষয়টা তাদের সকল গ্রুপের মধ্যেই কমন ফ্যাক্টর হিসাবে ছিল, সেটা হচ্ছে যে শেখ হাসিনা সরকারের
চলে যাওয়াতে তারা সকলেই বলতে পারেন যে খুব আহত হয়েছে, তারা খুব বলা যায় যে আশাহত হয়েছে। কারণ ভারতের সামগ্রিক অর্থে ভারত তো একটা, আমি বলি এটাকে এক ধরনের কমপ্লায়েন্ট স্টেট। কমপ্লায়েন্ট স্টেট মানে ভারতের সরকারের ন্যারেটিভের সাথে অন্য যারা আছে সকলেই কিন্তু মোটামুটি সহমত থাকে, বিতর্ক অন্য বিষয় হয় কিন্তু মৌলিক বিষয় তারা এক থাকে। তো সেই জায়গাতে আমার ধারণা যে ভারত সরকার, বিরোধী দল, মিডিয়া, থিঙ্ক ট্যাঙ্কস তারা বাংলাদেশের সাথে গত 15 বছরে ভারতের সম্পর্কটাকে তারা তাদের মতো করে ইতিবাচকভাবে দেখেছে এবং সেই জায়গা থেকে শেখ হাসিনা সরকারের পতনের ফলে তাদের ধারণা হয়েছে কৌশলগতভাবে তারা একজন ভালো বন্ধু হারিয়েছে, বাংলাদেশ সম্পর্কে তাদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর যেটা হয়েছে, যেটা আমাদের জন্য উপলব্ধির জায়গা, যে পদ্ধতিতে এই গণ আন্দোলন হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, তার সাথে কিন্তু ভারতীয়রা পরিচিত না, এমনকি মার্কিনেরাও পরিচিত না। কারণ এই ধরনের এইভাবে সরকার পরিবর্তন অন্যান্য দেশে খুব একটা হয় না, কাজে তাদের কাছে এই বিষয়টা বুঝতে একটু অসুবিধা হওয়ার বিষয় আছে। তো সেটাকে আমি বেনিফিট অফ ডাউট দেব। আমরা এই বিষয় নিয়ে আপনার কাছে আবার আসবো। আমি একটু ব্যারিস্টার অসীম আপনার কাছে জানতে চাই যে সাবেক যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পরে ভারতে পালিয়ে গেছেন এবং সেখানে তিনি দীর্ঘদিন অবস্থান করেছেন এবং তিনি কোথায় যাবেন, বিভিন্ন দেশে তিনি যাওয়ার জন্য আবেদন করেছেন, প্রত্যাখ্যাত হয়েছেন। এখন একটি আলোচনা সামনে এসেছে যে তিনি দুবাইতে গেছেন। এখন এ বিষয়ে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু কোনো কিছু স্পষ্ট করেননি। শেখ হাসিনা যেহেতু আসামি, এখন যদি বলা যায় বিভিন্ন মামলায় তিনি আসামি হয়েছেন, তো একজন আসামিকে ফিরিয়ে আনার ব্যাপারে কিংবা তার অবস্থান কোথায়, এ বিষয়ে তো তাদের একটা অবস্থান বা কিংবা জানতে চাওয়ার যে তৎপরতা, এই বিষয়টি তো স্পষ্ট হওয়া দরকার। আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসামি হয়েছেন, এখনও কিন্তু উনি কনভিক্টেড হননি, প্রথম কথা হচ্ছে একটা। কিন্তু আমাদের যে অন্তর্বর্তী যে সরকারটি আছে, ইন্টারিম গভর্নমেন্ট, এটা তো জনগণের আশা আকাঙ্ক্ষার একটা প্রতিফলন এবং জনগণের জনরোষে আপনার পতিত স্বৈরাচার তারা আপনার পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, দেশ ছেড়ে উনি চলে গেছেন। ঠিক একইভাবে আমি বলতে পারি যে জনগণের একটা প্রত্যাশা যে ওনাকে দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করা। তো বিচারের মুখোমুখি আপনি যদি করতে চান সেটা সম্ভব, কারণ আপনার আন্তর্জাতিক আইন আছে, আপনার এক্সট্রাডিশন ট্রিটি আছে, সেটা সবগুলো দেশের সঙ্গেই আছে। তো সেক্ষেত্রে সেটা অন্তর্বর্তীকালীন সরকার ওনারা কীভাবে নেবেন বা কী রেসপন্ড করবেন। আরেকটা জিনিস স্যার যে কথাটা বললেন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আপনার জয়শঙ্কর আপনার বলেছেন, প্রথম কথা হচ্ছে যে নরেন্দ্র মোদী উনি আপনার অভিনন্দন জানিয়েছেন সরকারকে, অ্যাট দ্য সেম টাইম ওনার যে কনসার্ন, উদ্বেগটা যে সংখ্যালঘু নির্যাতন, এবং স্যার একটা কথা বলেছেন যে অন্য কোনো ইস্যু কিন্তু অ্যাড্রেস করেননি। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। আমরা দেখেছি প্রাক্তন প্রধানমন্ত্রী আপনার যে কাফরুল এবং মিরপুরে যে মেট্রো রেল পুড়ে গেছে, একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, ওনারা বলেছেন যে এতশো কোটি টাকা লাগবে, এত বছর লাগবে, মানে একটা ওই যে কি বলে আপনার সিম্প্যাথি ড্র করার জন্য বেসিক্যালি একটা ড্রামা ছিল। আপনি সংখ্যালঘু নির্যাতনের যে বিষয়টা, এটাকে একটা কার্ড হিসেবে দেখেন কিনা আওয়ামী লীগের কিংবা ভারতের? আমি আসছি আমাদের প্রধানমন্ত্রী যেই সুরে কথা বলেছেন, ওনার মেট্রো রেলের জন্য ওনার প্রাণ কাঁদে, উনি ইমোশনাল ব্ল্যাকমেল করার জন্য বলেছেন আমি এত কষ্ট করে করলাম, মানুষ এটা এই করলো সেই করলো, কিন্তু শত শত ছাত্র জনতা তার আগে নিহত হয়ে গেল, ওটার জন্য উনি কিন্তু কোনো কথা বলেন না। ঠিক তেমনটাই ভারত প্রতিবেশী রাষ্ট্রে 16 বছর ধরে আমরা সংখ্যালঘিষ্ঠ মুসলমান, আমি কাউকে আন্ডারমাইন করছি না, আমি তো সংখ্যাগরিষ্ঠ কিংবা সংখ্যালঘু আমি এটাই মানতে রাজি না। হিন্দু সম্প্রদায় আমাদের ভাই, খ্রিস্টান সম্প্রদায় আমাদের ভাই, বৌদ্ধ সম্প্রদায় আমাদের ভাই, সংখ্যাগুরু আর সংখ্যালঘু কি, আমরা সবাই এদেশের মানুষ। তো সে জায়গাতে ভারতের কোনো দিন আমি দেখিনি যে গত 16টা বছর আমরা আন্দোলন করেছি, রাজপথে অনেক নেতাকর্মীকে আমরা হারিয়েছি, গণতন্ত্রের জন্য, ভোটাধিকার ফেরত আনার জন্য, স্বৈরশাসনের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছে। ছাত্র আন্দোলন তো হয়েছে 16 দিনের, 16 বছরের যে কম্পাইলেশন অফ মানে পাপ যেটাকে বলি আমি, সমস্ত কিছু মিলেই কিন্তু একটা অগ্নিস্ফুলিঙ্গ বা স্পার্কটা করিয়েছে ছাত্ররা। সেজন্য তাদেরকে আমরা সাধুবাদ জানাই, স্যালিউট জানাই, তাই না? কিন্তু এই সব কিছু কোনো কালে তো ভারত আপনার করেনি, বরং ভারত যেটা করেছে যে সরকার বা আওয়ামী লীগ বা এক ব্যক্তি শেখ হাসিনা,
তার সঙ্গে সম্পর্ক করেছে। বাংলাদেশের জনগণের সঙ্গে ওনাদের কোনো সম্পর্ক ছিল না, কিংবা বাংলাদেশের জনগণকে ওনারা থোড়াই কেয়ার করেছেন। এখন কথাটা স্যার কিন্তু একটা কথা বলেছেন যে অত্যুক্তি, আপনার খুবই মানে আপনার ফুলিয়ে ফাঁপিয়ে আপনার ভারতের পত্রপত্রিকা, মিডিয়াগুলো, সোশ্যাল মিডিয়া বলেন, তারা যে সমস্ত রিপোর্টগুলো করেছেন, একটা পর্যায়ে দেখা গেছে ভারতেরও কিছু কিছু পত্রপত্রিকা বলেছে যে এগুলি ঠিক নয়। বিবিসি করেছে, আপনার মিরর এশিয়া করেছে, আপনার ডয়েচে ওয়েলে করেছে যে এগুলো সঠিক না। এ ধরনের ঘটনা আমাদের এখানে অনেকগুলো ঘটেছে, আমরা দেখেছি। এর আগেও যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন আপনার মন্দিরে আপনার হামলা করা, মূর্তি ভাঙা, এগুলো কিন্তু তারা করেছিল, জঙ্গি নাটক সাজিয়েছিল। তো সে অবস্থাটাকে ভারতকে ফেরত যেতে হবে। আমি যে কথাটা বলছি, ওনারা কেন অভিনন্দনটা জানিয়েছেন, ভারতের অভিনন্দনটা জানিয়েছেন স্যারকে, আপনি জিজ্ঞেস করেছেন এই ব্যাপারে। স্যারের অভিজ্ঞতা অনেক বেশি, আমার বয়সও কম, এবং এই লাইনে পররাষ্ট্রনীতি বা পররাষ্ট্র বিষয় সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই। ভারত চাচ্ছে যে কোনো কারণে মার্কিন যুক্তরাষ্ট্র না এখানে সরাসরি ঢুকে বসে যে কে একেবারে আপনার সমস্ত কিছু এইতে নিয়ে যায়, যার কারণে একটা কমফোর্ট দেওয়ার জন্য বাংলাদেশের জনগণকে ওনারা তড়িঘড়ি করে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অভিনন্দন জানিয়েছেন। এটারও একটা কারণ আছে, এগুলো একটু মনস্তাত্ত্বিক বিশ্লেষণের ব্যাপার আছে। পররাষ্ট্র নীতি নিয়ে স্যার সারা জীবন কাজ করেছেন, সে লাইনে ছিলেন, উনি অনেক ভালো বলতে পারবেন। কিন্তু একজন সাধারণ বাংলাদেশের নাগরিক হিসেবে এটা বুঝতে কোনো কারণ নাই যে ভারত গত এতটা বছর কি করেছে। আমরা বিভিন্ন সময় স্ট্যাটিস্টিক্স দেখেছি যে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট এদেশে কখন সেটা কোন পর্যায়ে গেছে। একটা পর্যায়ে একটা মিনিমাইজ হওয়ার মতো একটা এই ছিল, তারপরে আবার সেটা আস্তে 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 বাড়তে থাকলো, চূড়ান্তভাবে এখন কিন্তু সেটা অনেক বেশি। তার কারণটা কি? তাদের বৈরী মনোভাব, যেটা এখন বৈরী মনোভাব বলেন কিংবা আওয়ামী লীগের প্রতি তাদের একটা সমর্থন কিংবা টিকিয়ে রাখা তাদের স্বার্থে, ব্যবসা বাণিজ্য আছে, বিভিন্ন বিষয় আছে। সেই জায়গা থেকে যেহেতু পতন হয়েছে সরকারের, তারা কিন্তু আপনার দলের যিনি মহাসচিব আছেন তার নেতৃত্বে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভারতের যিনি বাংলাদেশের যিনি হাইকমিশনার রয়েছেন তিনি গিয়ে বৈঠক করেছেন। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে নিশ্চয়ই কথা হয়েছে। তো এখন ভারত আসলে কি চাচ্ছে এবং বিএনপি কি চাচ্ছে সম্পর্কের জায়গাটা, ধরেন আওয়ামী লীগ যেভাবে দলের সাথে একটা সম্পর্ক তারা করেছিল অন্য দলগুলোকে বাইরে রেখে, তো বিএনপি কি সেই ভারত যদি চায় বিএনপিকে যে ভারত বিএনপিকে সাপোর্ট করুক শুধুমাত্র, সেই জায়গায় বিএনপি কি যাবে কিনা? এই প্রশ্নের উত্তরটা আমি আপনার কাছে আমি জমা রাখলাম। আমি একটু এই হুমায়ুন কবির আপনার কাছে যেতে চাই। আমি একটু এবার অন্য দিকে যেতে চাই, একটু আমেরিকার দিকে যেতে চাই। যে আমাদের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন তিনি সম্প্রতি জাতিসংঘের যে অধিবেশন সেখানে সাক্ষাৎ করেছেন, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং সেখানে তিনি বাইডেন কিংবা ব্লিংকেন এছাড়াও বিভিন্ন ইউরোপীয় ইউনিয়নের যে বিভিন্ন দেশ আছে তাদের রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও তিনি বৈঠক করেছেন। সেখানে সংস্কার নিয়ে তিনি কথা বলেছেন এবং অর্থনৈতিক যে আমাদের যে ত্রুটিগুলো রয়েছে সেগুলো সারানোর জন্য যে সাহায্য সহযোগিতা সে বিষয়ে কথা বলেছেন এবং তিনি এটাও জানিয়েছেন যে তারা খুবই সুন্দরভাবে সেটিকে গ্রহণ করেছেন। এবং তিনি আরও একটি কথা বলেছেন যে আর্থিক সাহায্যগুলো আসে সেগুলো যাতে দেরিতে না আসে, যে দেখা গেল যে দেরিতে হতে হতে যে অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষ বিরক্ত হয়ে গেল, এটা যাতে না হয়, দ্রুত যাতে আসে। এই সামগ্রিক চিত্রটা কিংবা আমরা এই বিষয়টা কাজে লাগানোর যে বিষয়টা, সেটিকে আপনি কতটুকু আশাবাদী? আমি আশাবাদী হতে চাই, কারণ এটা দুটো ঘটনা এখানে কিন্তু নতুন বা দুটো উপাদান নতুন। যেমন ধরেন নিউ ইয়র্কে প্রফেসর ইউনূস যখন ছিলেন বা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ছিলেন, আমি নিউ ইয়র্কে কাজ করেছি। সো এটা বেসিক্যালি মাল্টিল্যাটারাল এক্সপোজার। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সরকার প্রধানরা বক্তৃতা করেন বা পররাষ্ট্রমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানরা যান, এটাই হচ্ছে আনুষ্ঠানিকতা। তো এবার যদি আপনি লক্ষ্য করেন দেখবেন এবার বহুপাক্ষিক আনুষ্ঠানিকতার চাইতে দ্বিপাক্ষিক বৈঠক এবং সম্পর্ক বেশি চর্চিত হয়েছে। তো তার অর্থ এটা কিন্তু একটা নতুন জিনিস, আমরা কিন্তু আগে এটা কখনো দেখিনি। এমনিতে বাইল্যাটারাল কয়েকটা 2-3টা মিটিং হয়, এটা একটা আমরা জানি, কিন্তু এইবার যে পরিমাণে ইন্টেন্সিটি নিয়ে এই যোগাযোগটা হয়েছে এটা আমার কাছে নতুন উপাদান মনে হচ্ছে। আর দ্বিতীয় যেটা কথা আপনি বলছিলেন, বাংলাদেশ কিন্তু নিজেকেও এবার নতুনভাবে উপস্থাপন করেছে। কারণ এই যে আন্দোলন, মানুষের প্রত্যাশা এবং একটা বন্ধ অবস্থা থেকে এখন মানুষ মুক্ত বাতাসে এসছে, সরকারের একটা বড় ধরনের সংস্কার প্রক্রিয়া চলছে, আবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা টেকসইভাবে উত্তরণ করতে চাই, এই বিষয়গুলো আমার বাংলাদেশকে বাইরের পৃথিবীর কাছে কিন্তু নতুনভাবে পরিচিত করেছে। এবং এর মধ্যে আরেকটা থার্ড উপাদান যদি বলেন যোগ হয়েছে,
প্রফেসর ইউনূসের ব্যক্তিগত সুনাম বা যশ। আমার এখানে একটা প্রশ্ন আছে, সেটা আমেরিকা কিংবা ইউরোপের দেশগুলো বাংলাদেশকে বা ডক্টর ইউনূসের সরকারকে যেভাবে সহযোগিতার কথা বলছে, এইটা কি অর্থনৈতিক নাকি স্ট্র্যাটেজিক্যাল কোনো ভিশন মিশন থাকতে পারে? আপনার কথাটা জবাব দিচ্ছি। এখানে অর্থনৈতিক আছে, ভিশন মিশন যদি বলেন স্ট্র্যাটেজিক কৌশল, সেগুলো সবই আছে। আপনি দেখেন, আমি এক্সাম্পল দিয়ে বলি, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী ওনার সাথে কথা বলেছেন। ওয়ার্ল্ড ব্যাংক, IMF এগুলো তো আছে, সেগুলো একদিকে রাখলাম। চীনের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় কিন্তু ওনার সাথে দেখা করেছে। মানেটা কি? মানেটা হচ্ছে যে এখনকার ভূরাজনীতিতে দুই পক্ষ যাদেরকে আমরা প্রতিদ্বন্দ্বী মনে করি, তারা দুজনেই কিন্তু ওনার সাথে কথা বলেছেন। এখানে সবটাই নেতিবাচক মনে করার কারণ নেই। প্রফেসর ইউনূস বা ওনাকে সকলেই চেনে এবং সকলেই মনে করে যে এই ভদ্রলোকের সাথে কথা বললে আমার জন্য লাভ হবে, নাহলে তো আর কথা বলবে না। তো কাজে এখানে ভূরাজনীতি যেমন আছে এবং সকলেই আমাদের এই নূতন বাংলাদেশের প্রক্রিয়ায় অংশ নিতে চায়। কিন্তু আপনি যেটি এখন বললেন যে চীনের পররাষ্ট্রমন্ত্রীও উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে সোলার প্যানেল কারখানা স্থাপন সহ ব্যবসায়িক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু বিশ্ব রাজনীতির বাস্তবতায় এটি কি সম্ভব যে আপনি চীনকে, আমেরিকাকে, ভারতকে সবাইকে একসাথে আপনি ব্যালেন্স করে চলতে পারেন? সম্ভব, সম্ভব, সম্ভব। আপনার নিজের যোগ্যতার উপর সেটা নির্ভর করবে। এখন আমেরিকা যদি বাংলাদেশকে চাপ দেয় যে তোমাকে কোয়াডের মেম্বার হতে হবে, তখন চীন সেটাকে কিভাবে নেবে? এখানে একটা জিনিস আমি বলে রাখি, আপনার নিজের প্রত্যেক দেশই তো তার নিজের জাতীয় স্বার্থের আলোকে পররাষ্ট্রনীতি পরিচালনা করে। তো সেটা আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি দৃষ্টান্ত দিচ্ছিলাম আপনাকে, ভারত রাশিয়ার পুরনো বন্ধু, আজকের না, সেই 50-এর দশক থেকে পুরনো বন্ধু। মার্কিন যুক্তরাষ্ট্রের নূতন বন্ধু। ভারত ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে মার্কিন যুক্তরাষ্ট্র যে স্যাংশন দিয়েছে, সেই স্যাংশনের আওতায় থাকাকালীন সময়তেই ভারত এই রাশিয়া থেকে তেল কিনছে। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সেটা তাকে অ্যালাউ করছে, কারণ ভারত বোঝাতে সক্ষম হয়েছে যে তুমি যদি আমাকে এটা না দেও, তাহলে আমি যদি বিপদগ্রস্ত হই তখন তোমার স্বার্থও ক্ষতিগ্রস্ত হবে। যে তুমি আমাকে সাহায্য করো, আমি তোমাকে সাহায্য করো। এটা আপনার কূটনৈতিক দক্ষতার উপর নির্ভর করে। বাংলাদেশও একই কাজ। আমরা আবারও আসবো আপনার কাছে। ব্যারিস্টার অসীম, যেটি বলছিলাম আপনার কাছে, যে প্রশ্ন রেখে গিয়েছি, যে খুব ছোট্ট করে যদি আমি জানতে চাই যে ভারতের যে বিষয়টি, ভারতের অবস্থান কি পরিবর্তন হবে, কিংবা যেটা বললাম বিএনপির সাথে তারা বসেছে, কথা বলেছে, এই বিষয়টাকে আপনি কীভাবে মূল্যায়ন করতে চান? পরিবর্তিত পরিস্থিতিতে আপনার ভারতের অবস্থান পরিবর্তন হওয়াটা খুব স্বাভাবিক। তার কারণ হচ্ছে কি, যে এখন তো কারো নিয়ন্ত্রণে নেই। নিয়ন্ত্রণ যেটা আছে বাংলাদেশের জনগণের নিয়ন্ত্রণ। পরিবর্তনটা আপনি বলছেন স্বাভাবিক, কিন্তু ভারত তো আওয়ামী লীগের যারা পালিয়ে গেছে মন্ত্রীরা, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ নেতাকর্মী, সবাইকে তো ভারত আশ্রয় দিয়ে রেখেছে। ঠিক আছে, আশ্রয় দিয়েছে, ভারত তাদেরকে পাঠিয়ে পুশব্যাক করুক। ওনারা ওনাদের এলাকায় যাবেন কিনা, পাঠাবে, ওনারা ওনাদের এলাকায় যাবেন কিনা। 2014 সালে আমি একটা কথা সবসময় বলি, যে 2014 সালে বিএনপি নির্বাচন না করে বিএনপি ভুল করেছিল। এটা আমার প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। ব্যক্তিগত অভিমত ছিল, কিন্তু তার মধ্যে যুক্তি ছিল, আমি যুক্তি দিয়ে বলতে পারবো। সে সময় নমিনেশন দিলে আপনার আওয়ামী লীগের সংসদ সদস্যদের 270 জনও তাদের কনস্টিটিউয়েন্সিতে যেতেন না। এখনকার ঠিক সেম অবস্থা। আপনি যদি বলেন যে হ্যাঁ তোমরা নির্বাচন করতে পারবো, তোমাদেরকে নমিনেশন দিলাম, আসো, তোমরা আসবে না, কেউ আসবে না। ভারত চাইলেও এই কাজটা পারবে না। তার কারণটা হচ্ছে, একটা সময় ফেসিস্ট একটা গভর্নমেন্টের যে সমস্ত আপনার যে ড্রাকোনিয়ান ইগুলি থাকে, তাই না, র্যাব থাকে, পুলিশ থাকে, আর্মি থাকে, ইন্টেলিজেন্স থাকে, সমস্ত কিছু, সেটা কিন্তু এখন নেই, তাই না। এই সমস্ত অঙ্গগুলো আপনার মনে করেন যে কর্পাস বলি আমরা, তাই না, এই সমস্ত কিছু ভেঙে গেছে। সো এটা কোনো কাজ করতে পারবে না। প্যারালাইজড হয়ে গেলে যে হাতে কাজ করে না, তো আপনার ওই প্যারালাইজড হওয়া হাত দিয়ে আপনি তো এই কাপটা লিফট করতে পারবেন না। তো ওরা প্যারালাইজড হয়ে আছে। সো এইটা আপনার জাস্ট মানে দুঃস্বপ্ন ছাড়া কোনো কিছু না। বাস্তবতাটা হচ্ছে, আমরা যেটা চাইবো, প্রতিবেশী রাষ্ট্র, আপনি কি ইগনোর করতে পারবেন? 4500 কিলোমিটারের মতো আমাদের ল্যান্ড বর্ডার শেয়ার করি আমরা ভারতের সঙ্গে, তাই না। ভারত তো এর আগে অনেক কিছু করেছে। প্রিয় দর্শক, আমাদের আলোচনা চলবে, আমাদের সঙ্গে যুক্ত থাকুন আমাদের চ্যানেলের ফেসবুক এবং ইউটিউবে। এখন আমার কথাটা হচ্ছে যে
আপনি বললেন যে বিএনপির সঙ্গে এই করবে না, বিএনপির সঙ্গে কেন করবে ভারত? আমি সেটাও প্রত্যাশা করি না। বাংলাদেশের জনগণের সঙ্গে আমি সেটাই জানতে চাচ্ছি, বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগকে যে সুবিধা সার্ভিস দিয়েছে সেটা বিএনপিকে দিব, বিএনপি সেটা গ্রহণ করবে না, ওটা আমি অ্যাকসেপ্ট করব না, আমি ব্যক্তিগতভাবে করব না। আমি কারণ ওটা হচ্ছে আপনার সে একই জিনিস হবে, তাহলে যেই লাউ সেই কদু হবে। তাহলে আপনি কারো মানে পদাবনত হবেন ডিগনিটি নিয়ে। স্যার যে রেফারেন্সটা দিয়েছেন যে আপনি কিভাবে আপনার এক্সারসাইজ করছেন, আপনার ফরেন পলিসিতে আপনি যে 3 জনকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, সেটা আপনার পররাষ্ট্রনীতি, আপনার কূটনীতির উপর ডিপেন্ড করবে। কত বিচক্ষণভাবে, কত চালাকের সাথে, কত আপনার কি বলবো আমি, যত ধরনের মানে যোগ্যতা আছে সমস্ত কিছু আপনাকে কাজে লাগাতে হবে। যে আপনি সবাইকে অসন্তুষ্ট না করে, কাউকে অসন্তুষ্ট না করে, সবাইকে সন্তুষ্ট রেখে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন। আপনার বিদেশ নীতিটা হবে সেরকম। তো আমি সেই জিনিসটাই চাই, বাংলাদেশের মানুষের প্রত্যাশাটাকে ধারণ করতে হবে। সেই অনুযায়ী যদি আপনি আসেন তাহলে তো আমার তো মানে আমরা তো, আমার নেত্রী বলেছেন যে বিদেশে আমাদের কোনো প্রভু নেই, বন্ধু আছে। তো তাহলে আমি মনে করেন যে আপনার সে ধরনের যদি কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি হয় তাহলে আমি কেন, আমি ক্লিয়ার হলাম যে আপনারা স্বামী স্ত্রীর সম্পর্কে যেতে চান না কোনো দেশের সাথে। না, এটা তো বিষয়টা তা না। তো আমি তো বলেছি যে এটা পার্সন টু পার্সন হয়ে গেছে, ওনারা যেটা বলেছিলেন। এবং তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী তিনি কেন বলেছেন আমি ঠিক জানি না, ওনার মাথা কাজ করেছে কি করেনি, বা যেটাই হোক না কেন, অথবা আপনার বেশি খুশি করানোর জন্য এটা বলেছেন, এতটুকু না দিয়ে দিলেও পারতেন। যেটাই হোক, আমরা চাই না যে এ ধরনের আপনার পরিবেশ পরিস্থিতি কখনো ফেরত আসুক। আমরা চাইব যে পার্শ্ববর্তী দেশ, দেখেন না এখানে কত, বা আমাদের দেশের কত রোগী আপনার ভারতে চিকিৎসা নিতে যায়, আপনার কেনাকাটা করতে যায়, সমস্ত কিছু খুব একটা বন্ধ রয়েছে না, ওটা অনেক রেস্ট্রিক্টেড। এটা ওনাদের একটা গোস্বা, এটা ওনাদের গোস্বা যে ওনাদের ওই যে স্বামী স্ত্রী, আপনার যে স্ত্রীকে আপনি এভাবে অপমান করেছেন, এই জন্য সমগ্র জাতির উপর একটা প্রতিশোধ নেওয়ার মতো। আমি মনে করি না যে এটা কারোর জন্য ভালো হবে। কারণ ওনারা যদি আমাদেরকে ডিস্টার্ব করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন যে আপনাদেরও মানে জ্বালা আছে, আপনি আমার ক্ষতে ঘা দেবেন, তাই না? তো আপনারও কিন্তু তখন জ্বলবে। তো সে কারণে তাদেরও এটা আমি মনে করি যে উপলব্ধি করা উচিত। এবং এখন উপযুক্ত সময়, স্যার যেটা বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যেটা বলেছেন যে সংস্কার প্রয়োজন, এবং এখনই সংস্কার করার উপযুক্ত সময়, এবং এই সুযোগটা যেন আমরা হাতছাড়া না করি, ভারতও যেন সুযোগটা হাতছাড়া না করে। এটা আমার একটা অভিমত। আপনাকে ধন্যবাদ। এই হুমায়ুন কবির, আমরা একটু যদি অতি সম্প্রতি প্রধান উপদেষ্টা একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেটি আমরা অনেকে দেখেছি। সেখানে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেছেন, ভারতের সাথে সম্পর্ক জোরদার, পাশাপাশি তিনি সার্ক নিয়েও কথা বলেছেন। এবং তিনি বলেছেন তিনি যখন জাতিসংঘ অধিবেশনে ছিলেন সেখানে তিনি ভারত এবং শ্রীলঙ্কা যেহেতু নতুন রাষ্ট্রপতি হয়েছে, তিনি ছাড়া বাকি সবগুলো দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বসেছেন। এবং তিনি চেয়েছিলেন যদি ভারত এবং শ্রীলঙ্কার প্রতিনিধি থাকতো তাহলে সবাই মিলে একটা ফটো সেশন করা যেত। এবং সার্ক নিয়ে তিনি তার স্বপ্নের কথা বলেছেন, পাকিস্তানের সাথে ভারতের দ্বন্দ্ব এটি নিয়েও কথা বলেছেন। এবং তিনি আশাবাদী। আপনি এই আশার জায়গাটা কতটুকু দেখতে পান, সার্ককে পুনর্গঠন করা কিংবা সুন্দর করে আরও এগিয়ে যাওয়া, শক্তিশালী হওয়া? এটাও আমি দুটো ভাগে দেখি। একটা হচ্ছে যে এটা কিন্তু আমাদের গর্বের জায়গা, কারণ সার্ক ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু 1985 সালে, এবং তার আগে ধরেন বাংলাদেশ থেকেই এই আইডিয়াটা উদ্ভূত হয়। তো কাজেই এটা আমরা আমাদের সম্পদ বা আমাদের প্রতিষ্ঠান বলে দাবি করতে পারি। আমি এই অঞ্চলে কাজ করেছি, নেপালে আমি রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছি। নেপালিরা বাংলাদেশে এখনও কিন্তু আপনার চীনের সার্কের প্রতিষ্ঠা দেশ হিসাবে, এবং সম্মান কিন্তু ওইটাতে ভিত্তিতে করে। ভুটানেও একই অবস্থা, শ্রীলঙ্কা, মানে বাংলাদেশকে এই অঞ্চলে সার্ক কিন্তু মানে একটা অর্গানাইজেশন নয়। সার্ক মানে হচ্ছে সবগুলো দেশের সমতা বা সমান্তরাল সম্মানের ভিত্তিতে আমরা একে অপরের সাথে সহযোগিতা করব, যেটা ব্যারিস্টার রসিম বললেন। এবং আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যেটা বলছেন যে আমরা সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক রাখবো। তো সার্কের আপনি মৌলিক স্পিরিটটা যদি দেখেন, এটা সকলেই সমান মর্যাদা নিয়ে আমরা সকলের সাথে সহযোগিতার কাঠামোটা গড়ে তুলব, এটাই ছিল। আর দ্বিতীয় যে জায়গাটা আপনি বলছেন আশাবাদী হওয়ার জন্য, সেটা হচ্ছে যে আমরা দক্ষিণ এশিয়ার বাস্তবতার যদি দেখি তাহলে কিন্তু আপনার মনে রাখতে হবে যে এর বাইরে খুব বেশি যাওয়ার জায়গা আমার নাই। তার কারণ হচ্ছে যে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আমরা যে দেশগুলো আছি সকলেই সকলের সাথে কিন্তু নিবিড়ভাবে সম্পৃক্ত, একে অপরকে ছাড়তে পারছি না আমরা। আদারওয়াইজ আমি যদি বলি এটাকে, আমরা পারস্পরিকভাবে নির্ভরশীল একে অপরের উপর। তো এই যেখানে পারস্পরিক নির্ভরশীলতা থাকবে, এটাকে আপনি দুইভাবে পরিচালনা করতে পারেন।
একটা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে যেতে পারে, আর একটা হচ্ছে সমন্বয়ের মধ্যে যেতে পারে। তো কাজেই দক্ষিণ এশিয়াতে আপনাকে এই সমন্বয়ের কাজের বাইরে যাওয়া খুব নাই। একটা এক্সাম্পল দিই তাহলে বুঝবেন। এই যে আমাদের এখন এনার্জি ক্রাইসিস, সবগুলো দেশে কিন্তু আমরা এই এনার্জি ক্রাইসিসে ভুগছি। ক্রাইসিস বলবো না আমি, এনার্জি ডেফিসিট আমরা সবাই। দক্ষিণ এশিয়া যদি তার সকল এনার্জি প্রাইমারি সোর্সগুলোকে একসাথ করি আমরা, তাহলে আমরা দক্ষিণ এশিয়ার সবগুলো দেশ এনার্জিতে মোটামুটিভাবে আপনি ইন্ডিপেন্ডেন্ট হতে পারবেন। এখন এই কাজটা আপনি করতে পারবেন না যদি এইরকম একটা বড় সংগঠনের আওতায় এই ঘটনাগুলো না ঘটে। তা না হলে কী হবে, ভারতেও এনার্জি ডেফিসিট, বাংলাদেশে এনার্জি ডেফিসিট, নেপালে প্রচুর সুযোগ আছে কিন্তু ব্যবহার করতে পারছে না, ভুটানের সুযোগ আছে সেটা ব্যবহার করছে, শ্রীলঙ্কা একই প্রবলেম। তো কাজেই আমরা এখন, আমার কাছে এই বাংলাদেশের নতুন প্রজন্মের যে বার্তাটা আমি দেখছি, সেটা হচ্ছে নতুন প্রজন্ম আগের সমস্ত আমরা যেভাবে কাজ করেছি সেগুলোকে তারা নতুনভাবে সাজাতে আগ্রহী। এবং আপনি লক্ষ্য করবেন বাংলাদেশের এই গত সফল গণ অভ্যুত্থানের সাথে সাথে কিন্তু কলকাতায় এক ধরনের আমরা আলো দেখতে পাচ্ছি, মানে নতুন প্রজন্মের স্ফুরণ দেখতে পাচ্ছি, পাকিস্তানে দেখতে পাচ্ছি। এটা আমি কিন্তু বলবো তরুণ প্রজন্ম, আমার কথাটা লক্ষ্য করবেন, তরুণ প্রজন্ম কিন্তু শুধু ছাত্র নয়, সেটা ব্যবসায়ী হতে পারে, শিক্ষক হতে পারে, সামরিক পেশা হতে পারে, তরুণ প্রজন্ম নতুন করে ভাবছে। এবং আমি মনে করি এই তরুণ প্রজন্মের নতুন ভাবনার সাথে কিন্তু প্রফেসর ইউনূস যে কথাটা বলার চেষ্টা করছেন সেটা সাযুজ্যপূর্ণ। কাজে আমি সেই কারণে একটু আশাবাদ পাচ্ছি এখানটায়। আপনাকে ধন্যবাদ ব্যারিস্টার অসীম। আপনার কাছে আমি আবারও আসতে চাই যে আপনাকে দিয়ে শেষ করতে চাই। অতি সম্প্রতি যেটি আমরা আলোচনা করছিলাম, যেহেতু প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারের বিষয়টি এসেছে, সেখানে তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, সংস্কার থেকে শুরু করে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আপনি এর আগে কথা বলেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল, তিনি যেমনটি বলেছেন, যে বলার চেষ্টা করেছেন যে এটি রাজনৈতিক দলগুলো বসে তারা সিদ্ধান্ত নেবে। তো তারপরে তাকে প্রশ্ন করা হয়েছিল সরকারের, সেখানে অন্তর্বর্তী সরকারের অবস্থানটা, তারা বলেছে তারা প্রয়োজন হলে প্রস্তাব দেবে, সেক্ষেত্রেও রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে। এটা আসলে কি রাজনৈতিক দলগুলোর বিষয় নাকি আইনের বিষয়? কোন জায়গা থেকে? আমি মনে করি আপনার দেখুন, আমরা যদি গণতান্ত্রিক চর্চাটা যদি অব্যাহত রাখতে চাই, আপনি যদি এটা বলেন তাহলে তো বাকশালে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব সব রাজনৈতিক দল বন্ধ করে দিয়ে ৭৫ সালে যে বাকশাল করলেন, তাহলে তো আবার সে ৭৫-২৫ জানুয়ারি আবার আমরা ফেরত যাব। যেটা হবে, আপনি যদি কোনো রাজনৈতিক দলের মানবতার বিরুদ্ধে কোনো অপরাধ করে থাকেন, মানবতা বিরোধী অপরাধ করে থাকেন, সেটার জন্য কিন্তু আইন আছে, এবং আওয়ামী লীগ সরকারই কিন্তু আপনার করে গেছেন সেটা। এখানে একটা অ্যামেন্ডমেন্ট বা এই জাতীয় প্রস্তাব এসছে, 10 বছরের জন্য নিষিদ্ধের একটা বিষয় আছে। সেটা হচ্ছে যে আদালত কর্তৃক প্রমাণিত হতে হবে, দোষী সাব্যস্ত হতে হবে, তাহলে আপনি কোনো দলকে নিষিদ্ধ করতে পারবেন। আরেকটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, ব্যক্তিগতভাবে যার যার অপরাধের দায় যতটুকু আছে সে অনুযায়ী তিনি কতটুকু দোষী সাব্যস্ত হবেন, কিংবা তার আপনার সাজা বা যা কিছুই হোক না কেন, তার উপরে নির্ভর করে যে তিনি কতদিনের জন্য রাজনীতি থেকে আপনার বঞ্চিত থাকবেন, কিংবা বঞ্চিত ঠিক এটাকে বলবো না, সেটা তো উনি ওনার রাইটটা লুজ করবেন সেটা আইনের মাধ্যমে। তো সেক্ষেত্রে যদি বলেন যে হ্যাঁ ওনারা সুপারিশ করবেন, ওনারা কি সব কিছু করতে পারবেন, সংস্কার তো চলমান প্রক্রিয়া, এটা সংস্কারের একটা পার্ট, যে এটা এক্সাম্পলারি একটা এই হওয়া উচিত আমাদের দেশে, যে 2024 সালের আন্দোলনটা একটা ল্যান্ডমার্ক। এটা আগামী দিনের জন্য শিক্ষা হয়ে থাকবে। অন্যান্য যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসুক না কেন, তারা অন্তত ফেসিসদের মতো কিংবা ডিকটেটোরিয়াল গভর্নমেন্ট বা টোটালিটেরিয়ান যে একটা অথরিটি চাপানোর চেষ্টা করবেন, সেটা ওনাদেরকে রিমাইন্ড করবে সবসময় এই 2024 সালের আন্দোলনটা। ঠিক তেমনইভাবে সংস্কার আপনি আজকে শুরু করলেন, কালকে শেষ করবেন, পরশু শেষ করবেন, 2 বছর 5 বছরও শেষ করতে পারবেন না। তার মানে কি এই যে আপনাকে তাহলে এই ইন্টারিম গভর্নমেন্টকে আমি 5 বছর 10 বছর থাকতে বলবো না? সংস্কার চলমান প্রক্রিয়া। আজকে একটা আইন আছে, দেখা গেছে যে আগামীকাল উদ্ভূত পরিস্থিতি ভিন্ন রকম, 2 মাস পরে আরেকটা, আমি কালকের জন্য সংস্কার করলাম, 2 মাস পরে যখন নতুন পরিবেশ পরিস্থিতি তৈরি হবে তখন আবার আমাকে অ্যামেন্ডমেন্ট করতে হবে, রিপিল করতে হবে, রিঅ্যানেক্ট করতে হবে। তাহলে এখন যে সংস্কারের কথাটা উঠছে, আপনি বলতে চাচ্ছেন যে পরবর্তীতে যদি প্রয়োজন অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী সেটি আবারও পুনরায় হতে পারে। আমি তো বলছি ওনারা যদি বিচার কার্য সম্পন্ন করতে পারেন, এই যে মামলাগুলো হয়েছে, এই মামলাগুলো যে সমস্ত মামলাগুলো বিগত 2 মাসে হয়েছে, এই সমস্ত মামলার আপনার তদন্ত কাজ হবে, চার্জশিট হবে,
ট্রায়ালে যাবে, চার্জ গঠন হবে, কত কিছু, একটা লম্বা সময়। তো আপনার পক্ষে কি এটা কতদিনের সম্ভব কে জানবে, আমরা জানি না। তার পরবর্তীতে যে রাজনৈতিক সরকার আসবে, রাজনৈতিক সরকার করবেন না তা না, আইন আছে, বিচার ব্যবস্থা আছে, আপনি বিচার ব্যবস্থার সংস্কার করেন, সেটাকে নিউট্রালি কাজ করার মতো আপনার ফাংশনালিটি যেন আপনার কাজ করতে পারে, মানুষের যেন আপনার একটা আস্থা স্থাপন হয়, বিশ্বাস স্থাপন হয়, হ্যাঁ উচ্চ আদালতে গিয়ে বা ট্রাইব্যুনালে গিয়ে আমি বিচারটা পাবো। আপনি সেই অবস্থাটা তৈরি করেন, আইন করেন, কিন্তু আইনের প্রয়োগটা যেন ঠিকমতো করতে পারেন। আমাদের দেশে বহু আইন আছে, প্রয়োগ তো ঠিকমতো হয় না। ভালো ভালো আইনও আমাদের দেশে আছে, প্রয়োগটা যদি হতো তাহলে দেখতেন যে মানুষের মধ্যে যে অপরাধ প্রবণতা সেটা হয়তো অনেক কম হতো। আপনাকে প্রসিকিউশন আপনার ফেল করে কেন করে, আইন প্রয়োগকারী সংস্থাকে তাকে আপনি ট্রেনিং দেন, সংস্কার করেন, পুলিশের সংস্কার করেন, তদন্তকারী সংস্থা যারা আছে তাদের সংস্কার করেন, এগুলো সব কিছু দরকার। তা না হলে আপনি তো সুশাসন দিতে পারবেন না, আইনের শাসন দিতে পারবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার অসীম এবং এম হুমায়ুন কবির, আপনাকেও ধন্যবাদ আমাদের আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক, আপনারা আমাদের অতিথিদের আলোচনা শুনছিলেন। আমরা শুরু করেছিলাম বিদেশিরা বাংলাদেশ নিয়ে কী ভাবছে এই শিরোনামে। তারা ভারত কিংবা আমেরিকা, চীন, তারপর ইউরোপ, বিভিন্ন দেশের যে বর্তমান অবস্থান কিংবা প্রধান উপদেষ্টার সফর, এই বিষয়গুলো নিয়ে সামগ্রিক যে চিত্র সেটি তারা তুলে ধরবার চেষ্টা করেছেন এবং পাশাপাশি সংস্কার নিয়ে আমরা কথা বলেছি এবং সেটি নিয়েও ব্যারিস্টার অসীম যেটি বলছিলেন, যে প্রত্যাশার জায়গাটি বলছিলেন যে সেটি যদি দ্রুত করা যায় এবং একটি নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাবে, এই প্রত্যাশা রেখে আমাদের আজকের মেট্রো টু দ্য পয়েন্ট এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।